দর্শক সকালের বাংলাদেশে আবারও আমন্ত্রণ। সকালের বাংলাদেশ যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলেন টেলিভিশনের পর্দা অথবা সোশ্যাল মিডিয়াতে, তাদের সবাইকে জানাতে চাই আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি মিমি, আছেন ইমদাদ আছি, এবং আমাদের সাথে একজন অতিথি আছে সকালের বাংলাদেশে আজকে, যিনি পদার্থ নিয়ে কাজ করেন, কিন্তু যদিও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পদার্থ নিয়ে কাজ করেন, কিন্তু এইখানে তিনি আজকে আমাদের অতিথি হয়েছেন একজন ফটোগ্রাফার হিসেবে। আলোচনাটা বেশ মনে হয় জমবে। আমরা মুনিম রানা ভাই, আপনাকে স্বাগত জানাই। শুভ সকাল, কেমন আছেন? ধন্যবাদ। এই যে ভালোই। একটু সকালবেলার একটা সাধারণ জিজ্ঞাসা থেকে শুরু করি। সকালবেলাটা অনেক বছর পর দেশে এলেন, যদি ভুল না করি। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর পর দেশের সকালটা কেমন আপনার কাছে? নতুন লাগছে কি? নতুন বাংলাদেশে নতুন সকাল? হ্যাঁ অবশ্যই, নতুন বাংলাদেশ। আমার বেশ ভালো লাগছে এখানে। আর ঢাকা শহর অনেক চেঞ্জ। তো অনেক চেঞ্জ মানে অনেক চেঞ্জ বলতে দালান কোঠা, রাস্তাঘাট, জীবনযাত্রা সব খুব ফাস্ট। মানে আমার জানতে ইচ্ছে করছে যে এটা ইতিবাচক ভাবে বলছেন নাকি একটা নিউট্রাল জায়গা থেকে বলছেন? না, এটা ইতিবাচক। এটা ইতিবাচক। খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস। হ্যাঁ, কারণ আমি ছবি তুলি, তো ছবি তুলতে হলে আমাকে সূর্য ওঠার আগে কিংবা ভোর রাতে যে বসে থাকতে হয়। যে কোনো ছবি আমি যদি ল্যান্ডস্কেপেও করি তাহলে ওই রাতেই আসলে গিয়ে স্পটে থাকতে হয়। বাহ, চমৎকার। ছবি তোলার প্রসঙ্গটি যেহেতু বললেন, ছবি আমরা তুলি, হয়তো বন্ধুর ছবি তুলে দিলাম, বা আমাকে কাউকে বললাম যে আমাকে একটু ছবি তুলে দিন, বা প্রকৃতির ছবি তুললাম, একটা গাছের ছবি তুললাম, ফুলের ছবি তুললাম, সূর্যের ছবি তুলবো, এই চিন্তা কখন মাথায় এলো? এটা হ্যাঁ, এবং তারপর সেটার পিছনে কিভাবে ছুটলেন? এটা আসলে হঠাৎ করেই গত এপ্রিলে জানেন বোধহয় গ্রেট সোলার ইক্লিপস হয়। তো আমি ছিলাম লন্ডনে, ইংল্যান্ডে তখন। বাট আমার 8ই এপ্রিলের ঘটনা। তো অফিসের কাজ শেষ করে টেক্সাসে যাই। তো ওখানে আমাদের যে স্পটগুলো ঠিক করা ছিল, আমরা ক্যাম্পিং করব, ওখান থেকে ছবি তুলবো, টেলিস্কোপ অনেক রেডি। ইটস অলমোস্ট 4-5 মান্থসের একটা প্রিপারেশন। তো যাওয়ার ঠিক প্লেনে যখন তখনই শুনলাম যে মেঘ। তো টেক্সাস তো বড়, প্রায় 4:30 বাংলাদেশ ঢুকে যায় টেক্সাসের মধ্যে। সো আমরা এই পাশ থেকে শুরু করলাম, পেলাম না। 4টা ওয়েদার ফোরকাস্ট যারা দেয় তাদের সাথে কনস্ট্যান্ট আপডেট নিচ্ছি যে কোথায় কোথায় হবে না। তো সেই অনুযায়ী আমরা গাড়ি নিয়ে চেস করা শুরু করলাম, মানে সূর্য চেস করা, সূর্য মাথার উপরে, ইনফ্যাক্ট সূর্য চেস করা। তো মেঘ বৃষ্টি কোথায় থাকবে না করতে করতে আমরা ওকলাহোমা পার হয়ে সেই আরকানসা চলে গেলাম। সো আরকানসা গিয়েও মানে প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট আসছে যে এই জায়গায় দেখা যাবে এবং এখান থেকে হবে না। তো একটা লাস্ট অফ অল ওজার্ক মাউন্টেন, এটা অলমোস্ট মিজোরি আর আরকানসা বর্ডারে, ওখানে একটা স্পটে আমরা হাজির হই গাড়ি নিয়ে। এটা আমি ট্রাভেল করছি একদিন, অলমোস্ট হোল একদিন চেস করতে করতে পরে ওখানে ডিসাইড করি যে ওয়েদার কোম্পানি আমরা ফলো করবো না, আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে করবো, এবং বেশ সুন্দর স্পট পাই। তো ওইখানে থেকে দেখতে পাই। দ্যাট ওয়াজ 40 মিনিটের এক্লিপস। তো আমার লাইফ টাইমে এটাই একটা বড় জিনিস, এবং এর পরবর্তীতে বোধহয় 400 বছর পরে ওইখান থেকে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইফ টাইমে। সো ওই এক্সপিরিয়েন্সটা যখন নেই, যখন চাঁদ যখন সূর্যকে ফুল ঢেকে দেয়, তখন আমি টেলিস্কোপ আর ক্যামেরা সবই আমাদের ছিল। আমার সাথে আমার ছোট বোন আর ওর হাজব্যান্ড রবিন, ওরাও ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স থেকে পাশ করে, ওরাও আমার সাথে ছিল। সো উই আর জাস্ট চেজিং। সো যখন ফুল জিনিসটা ঢেকে দেয় মানে সূর্যটাকে, তখন যে করোনা একটা ম্যাসিভ, এটা প্লাজমা জানেন বোধহয়, যেই আলোটা একটা অপার্থিব আলো বলবো, আমাদেরকে সবাইকে ঢেকে দিল। তো আমরা আসলে ওইখানে বেশ কয়েকজন ছিল, আরো অবজারভার ছিল। আমরা কিন্তু কথা বলছিলাম এইটা ওইটা, সবাই কিন্তু থেমে গেলাম। মানে ইটস অ্যামেজিং, কারোর সাথে কোনো আর খুব ঐশ্বরিক একটা, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। তো এবং পাখিরা
উল্টাপাল্টা ডাকা শুরু করলো, তারপরে গাছগুলো পার্টিকুলার সময়টাতে এক্স্যাক্টলি ওই সময় উল্টাপাল্টা ডাকা শুরু করলো, মানে কিংবা গাছগুলো পাখি, হ্যাঁ পাখিগুলো আমরা তো একটা এনভায়রনমেন্টে কিন্তু হ্যাঁ ওই এনভায়রনমেন্টটা রিদমটা ভেঙে গেল। হ্যাঁ এটা ইটস অ্যামেজিং জিনিস, আমার লাইফে কখনো দেখি নেই। তারপরে ছায়াগুলো একটা অদ্ভুত ছায়া, আমাদের সব হাঁটছি, হাত পা নাড়ছি, ছায়াগুলো একটা অদ্ভুত রকমের ফিলিং। আর হচ্ছে মানে ছায়া তো আপনি যখন হাঁটছেন আপনার ছায়াটা তো আপনার সাথে হাঁটছে না, না এটাই অদ্ভুত যে আমার ছায়ার মতো না, এটা একটা অলমোস্ট ভৌতিক একটা, মানে অনেক রিফ্লেকশন হচ্ছে, ডার্কনেস ব্রাইটনেস চলে আসছে, এগুলো আসছে। তো আমি ছবি ক্যাপচার করি, কিন্তু তারপরে আসলে একটা চেঞ্জ আসে। চেঞ্জ বলতে যে এটা হচ্ছে সূর্যের সবচেয়ে উপরের লেয়ারটা, তাহলে ভিতরের লেয়ারটা কি? সো দ্যাটস হাউ স্টার্টেড আমার জার্নি টু সোলার আর কি। হ্যাঁ, তো এরপরে অনেক পথ পাড়ি দিতে হয়, আর জিনিসটা টু মাচ টেকনিক্যাল, আর কোনো হেল্প নেই। এবং আমি বাংলাদেশি তো কারো কাছে পাই এ সম্পর্কে জানি না, এবং যখন বলি যে ক্রেজি, মানে সূর্যের ছবি তোলার কি আছে, সূর্য তো সূর্যই, আগুনের বল, আসলে ঠিক সেটা না। তো কিন্তু আপনি যেখানে থাকেন আমেরিকাতে, ওইখানেও কি একই রকম, মানে ফটোগ্রাফার যারা এই পার্টিকুলার এই বিষয়টাতে, হ্যাঁ এটা এত স্পেশালাইজড ফটোগ্রাফাররাও ঠিক মানে অতখানি জানে না যে সূর্যের ভিতরের ছবিগুলো লেয়ার বাই লেয়ার মানে আমরা তুলতে পারবো, যে মানে পাবলিক তুলতে পারবো। এটা হয়তো বা নাসা বা যারা একদম ডিপ স্পেস নিয়ে কাজ করে তাদের কাছে হয়তো এটা নর্মাল, বাট আমাদের জেনারেল পাবলিকের কাছে এটা নর্মাল না। এই ছবি তোলাটার সাথে তো অনেক টেকনিক্যাল ইস্যুস আছে, মানে কোন ক্যামেরাটা ব্যবহার করা হবে, কোন জাতীয় কি কি ব্যবহার করা হবে, অনেকগুলো রিস্ক এটার সাথে নিশ্চয়ই অ্যাসোসিয়েট। ওই অংশটা যদি একটু কভার করেন। এটা যেটা হচ্ছে যে টেলিস্কোপ, নর্মাল টেলিস্কোপ দিয়ে আমরা যেমন নাইট স্কাই, মানে টেলিস্কোপ বলতে আমরা আসলে রাতের আকাশ দেখি, যেমন আমরা নেবুলা দেখি, গ্যালাক্সি দেখি, বা ওগুলোর ছবি তুলি। কিন্তু সূর্যেরটা হচ্ছে, সূর্য ইজ এ ব্রাইটেস্ট। ইনফ্যাক্ট ইফ যদি সূর্যটা না থাকতো, উই ডোন্ট এক্সিস্ট হিয়ার। তো আমরা আসলে সূর্যের সাথে এটা আমাদের লাইফ রিলেটেড। তো ওটার টেলিস্কোপ মানে নর্মাল ক্যামেরা দিয়েও চলা যায়, যেমন আমি এক্লিপসের সময় নর্মাল ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলেছি। কিন্তু নর্মাল ক্যামেরায় স্পট তোলা যায়, সোলার স্পটগুলো, এবং এটা হয় প্রতি 11 বছরে পিক থাকে। তো এইখানে একটা কোইন্সিডেন্স হয়ে গেছে, সো এক্লিপস হয়তো আরও আসে, কিন্তু সোলার পিক ম্যাক্সিমাম যে ওই সময় এটা হয় না। সো প্রতি 11 বছরে সূর্যের অ্যাক্টিভিটিটা চরমে যায়, আবার 11 বছর পর পর কমতে থাকে। এটা সাইনোসয়েডাল। এটা আমরা মডার্ন সায়েন্সে এটা 25তম এক্লিপস বলা হয়। সো এই মাস, এই 2-3 মাসটাই হচ্ছে পিক। সো এই পিকের যদি আমি ছবিটা তুলতে পারি, দেন আই উইল বি লাকি। আর নাহলে আবার 11 বছর, হ্যাঁ 11 বছর পরে, 11 বছর পরে কত অ্যাক্টিভ থাকবে সেটাও কেউ জানেন না। তো ইকুইপমেন্টের মধ্যে নর্মাল টেলিস্কোপে আসলে আমেরিকার 2টো কোম্পানি জেনারেলদের জন্য টেলিস্কোপটা সোলার টেলিস্কোপ বলে, সোলার টেলিস্কোপ বানায়। এটা এটানল ফিল্টার থাকে 2টো। যেমন আমাদের যে লাইট ওয়েভটা আমরা ভিজুয়ালাইজ দেখি, যেমন বেনি, আসহ, কলা বলি, এই লাইট ওয়েভের মাঝখানে একটা স্পেশাল হচ্ছে 656.28 ন্যানোমিটার। শুধু ওই ওয়েভ লেংথে যে আলোটা আসে, সেই আলোটা আমি তুলবো, সেই আলোতে যে যা দেখা যায় সেই আলোটা তুলবো। ওইটা হাইড্রোজেন আলফা ফিল্টার, এবং হাইড্রোজেনের থেকে যে আয়োনাইজ পার্টিকেলগুলো বের হয় সেই ছবিটা। সো 2টো কোম্পানির সাথে কথা বললাম, তো প্রায় স্পেশাল, এবং ওরা হ্যান্ড টিউন করে কাস্টিউম, প্রায় 2 মাস 2.5 মাস ডিলে করে বললাম। আর যেহেতু এটা পিক ছিল, হোল ওয়ার্ল্ড থেকে অর্ডার আসছিল। সো দ্যাটস হাউ এটা আমার অনেক আগে অনেকেই যারা এটা নিয়ে গেছে, অনেকে অর্ডার করে বসে আছে, পায় না। সো আই এম লাকি যে তাও 2 মাসের মধ্যে পেয়েছি। এবং এই যে সূর্যের ছবি তোলার যে প্রসঙ্গটি, সূর্য থেকে যে আলোটা আসে, যদি আমি ভুল না করি, এটা 8 মিনিট সময় মতন পরে হয়তো আমরা দেখি। অনেকটা বলা যায় যে বর্তমানে বসে অতীতকে আপনি ক্যাপচার করছেন, বা ভবিষ্যৎ থেকে অতীতকে দেখছেন। এক্স্যাক্টলি অতীত। আসলে আমি বলি উই আর অল নো মোর
ইন প্রেজেন্ট, আমরা এই যে কথা বলছি এটা আসলে অতীত হয়ে গেছে, তো উই আর অতীত, বাট সূর্যের আলোটা 8.2 মিনিট পরে পৌঁছায়। সো হ্যাঁ, ওই ছবিটাই তুলি। আর ক্যামেরাগুলো স্পেশাল, ফিল্টার, টেলিস্কোপ, ক্যামেরাটাও স্পেশাল। ক্যামেরাগুলো আমার যেমন এটার মধ্যে কুলিং আসে একদম 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাসের দিকে লোয়ার থাকে, সো কনস্ট্যান্ট টেম্পারেচার রাখতে হয়। সো ইকুইপমেন্ট এটা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি প্রথমে এটা আমার আসলে বলা উচিত ছিল, সূর্যের দিকে সরাসরি তাকাবেন না এবং ক্যামেরা তাক করবেন না, দুটোই যাবে, চোখও যাবে ক্যামেরাও যাবে, এটা সবসময় বলি। তো আর ছবিটা আসলে এটা ইটস এ ডেটা, আমি হিউজ লেভেল অফ ডেটা ক্যাপচার করেছি এবং আমি লাকিলি অনেক দিন ট্রাই করার পরে একদিন হঠাৎ বার্স্টের ওই জিনিসগুলো পেয়ে যাই, যেটা আসলে সব জায়গায় দেখা যাচ্ছে। সো আমি যেমন 3000 ফ্রেম 1.3 গিগাবাইট করে ওই ডাটাটা ক্যাপচার করি। সো ওই ডাটার থেকে আমার ছবিটাকে প্রসেস করতে হয়। সো দ্যাটস টোটালি সফটওয়্যার সায়েন্স ইন এভরিথিং ওই পার্টে। আমার মনে হয় ক্যাপচারিংটা ইজ 40%। আমরা এই ক্যাপচারিং নিয়ে ছবি তোলাকে ডেটা বললেন, ডেটাকে পরে আমরা যেটা স্ক্রিনে দেখাচ্ছিলাম এটা কিভাবে হলো, মুনিম ভাই আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা সকালের বাংলাদেশে তার আগে একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, আমরা একজন ফটোগ্রাফার যিনি এই পদার্থ বিজ্ঞানে কাজ করেন, বিজ্ঞানী কিংবা এই প্রফেশনাল নিশ্চিতভাবে বলা যায়, আমরা তার সাথে কথা বলছি। একটা বিরতি থেকে ফিরে আরও কথা বলবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। আছি আমি মিমি, আছেন ইমদাদ, এবং সকালে বাংলাদেশে আজ স্টুডিওতে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন যার সাথে আলাপ হচ্ছিল। আছেন ফটোগ্রাফার এবং পদার্থবিদ মুনিম রানা। মুনিম ভাই, আপনার সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল, ছবি যেটা আপনি তুললেন, আপনি বলছেন যে এটা আসলে ছবি না, এটা একটা ডেটা, যেটাকে আবার বলছেন 40% করে পরে আমরা ফাইনাল রূপটা দেখতে পাচ্ছি। মানে ডেটা কেন বলছেন এবং কি চেঞ্জগুলো, মানে রেস্ট 60% কি করছেন, এটা যদি একটু সোজা করে আমাদের একটু বোঝান। ডেটা বলতে যে আমি যা ক্যাপচার করলাম এটা আসলে তো ক্যামেরায় যেমন আমি ক্লিক করে একটা ছবি হয়ে যায়, এটা ঠিক তা না। তো আমি অনেক সময় ধরে ডেটাটা কালেক্ট করি। সো এটা ডেটা মানে তো ডেটা একটা বলতে ইমেজ, হ্যাঁ ইমেজ, বাট ইটস নট কাইন্ড অফ এ ক্লিক অ্যান্ড ইমেজ, ইটস এ, আমি ডেটাই বলবো আসলে, ইমেজ বলা, ইমেজ পরে হচ্ছে আর কি। জি। সো ওইটার মধ্যে আমি যেমন এই যে ছবিটা ওই বার্স্ট মুডের ছবিটা আসছে, ওইখানে 3000 ফ্রেমস, নর্মাল ভাষা বলে 3000 ফ্রেমস ক্যাপচার হয়। সো ওইগুলোকে আমার স্ট্যাক করা হয় একটা সফটওয়্যার দিয়ে। সো ওই স্ট্যাকের পরে আমরা ওই যেই ইমেজটা, তখন ইমেজ আসছে, সো ইমেজটাকে তখন প্রসেস করতে গিয়ে ওটাকে এক্সপ্যান্ড করা, কন্ট্রাস্ট বাড়ানো, কিংবা কোন কোন লেয়ারগুলো কি পরিমাণ আসবে সেগুলো আমরা সব প্রসেস করা হয় পুরোটাই কম্পিউটার। এবং এক একটা লেয়ারগুলো 1.3 গিগাবাইট করে, ইটস এ হিউজ ডেটা। সো প্রসেস করে এটাকে এই যে আপনি র ডেটা থেকে আপনি প্রসেস করলেন যেটা, এবং আপনি বলছেন বাড়ানো কমানো, সফটওয়্যার দিয়ে কিছু কাজ করা, এটা কি ওর অথেন্টিসিটির জায়গাটা ঠিক রাখেন কি করে তখন? এটা বেসিকটা তো আছেই, আমরা ওটাকে বলবো পরিস্ফুটিত করা আর কি। এই যে পরিস্ফুটিত করছেন, যেটা করছেন, এটা কি কোনো সায়েন্স আছে নাকি আপনি আপনার ক্রিয়েটিভিটি যেটা বলছে সেদিকে যাচ্ছেন? এটা মিক্সড আপ। সায়েন্সে হচ্ছে পুরাটাই প্রসেস করার জিনিসটাই তো সায়েন্স, এবং সফটওয়্যার ইউজ করা হয়, এবং আমি কিছু কিছু জায়গায় এআইও ইউজ করেছি। সো করার পর একটা বেসিক আসে, তো বেসিক আসার পরে ওইটার মধ্যে বিউটিনেসটার জন্য আরো 2-3টা সফটওয়্যার ইউজ করা হয়। আরেকটা জিনিস, সূর্য কিন্তু সাদা। হ্যাঁ, আমার ছবিতে কিন্তু যদিও কালারগুলো দেখছেন, সো কালারগুলো আমরা প্রসেস করে বসানো হয়। সো এবং আমি যদি সাদা, মানে আমরা যে চোখ দিয়ে যে সূর্যটা দেখি এটা কিন্তু সাদা দেখি না। হ্যাঁ, আমরা ইয়েলোইশ দেখি, আমরা তো আর্থের থেকে দেখছি। তো এখানে অনেকগুলো লেয়ার পার হয়ে, যদি স্পেস থেকে দেখেন, কেন আপনি যদি তারা দেখেন, সূর্য হচ্ছে একটা তারা, নক্ষত্র, সো তারা সাদা চকচকে। হ্যাঁ, তো ওখান থেকে ওটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামের সব বার্স্ট, আয়োনাইজেশন সবগুলো, ওখানে মিলিয়নস অফ অ্যাটমিক চেইন রিয়াকশন হচ্ছে। সো একটা কম্প্যারিজন করা যায় যে
ফুললি সায়েন্টিফিক না, বাট এটা নাসার ওয়েবসাইটে আছে যে 1 সেকেন্ডের 1.3 মিলিয়নথ অফ এ সেকেন্ডে সূর্য যেই পরিমাণ এনার্জিটা বার্স্ট করে, আমরা হোল হিউম্যান অ্যান্ড আর্থ সারা বছর সেই এনার্জিটাও খরচ করতে পারি না। সো সূর্য কি পরিমাণ পুরো বিশ্ব মিলিয়ে, হ্যাঁ 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 সেটা সেটা হচ্ছে পৃথিবী বিশ্বটা। আর আরেকটা হচ্ছে ছবির কর্নারে হয়তো দেখছেন যে লেয়ারগুলো যে পার্টসগুলো আছে ওগুলো ওখানে কিন্তু কয়েকশো পৃথিবী ঢুকে যাবে, আর পুরো সূর্যটার মধ্যে 1.3 মিলিয়ন আর্থ ঢুকে যাবে। সো ইটস এ ম্যাসিভ। সূর্যের তো হচ্ছে মানে বাইরে থেকে আমরা এত দূরে আছি, তবুও যে তাপমাত্রা, যখন ছবি তুলতে গেলেন এটার কোর পয়েন্টের উপরে রেডিও অ্যাক্টিভ জোন থাকে এবং ভেতরকার তাপমাত্রা সম্ভবত 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এটার ছবি তুলতে গিয়ে তো মানে এতটা সহজ তো ছিল না বিষয়টা। কি ধরনের বাধা বা কোন বিষয়গুলো আপনাকে তখন প্রথম হচ্ছে যে প্রতিকূলতা সৃষ্টি করেছে? মানে ইনফরমেশন নেই আর কি। সো ইউটিউব ঘাটা, আরেকজনকে জিজ্ঞেস করা, তারপরে বিভিন্ন অন্যান্য অ্যাস্ট্রোফটোগ্রাফাররা যেগুলো করে সেগুলো থেকেই বেসিক্যালি করে সূর্যের জন্য করা। এখন সূর্যের জিনিসটা আসলে কেউ মানে যারা সাধারণ লোকজন জানে না সেই কারণেই, বাট ইটস এ বিউটিফুল থিং। ছবিটা যদি দেখেন, সো ইটস এ বিউটিফুল থিং। দেখেছি, স্ক্রিনেও দেখানো হয়েছে বেশ কয়েকবার, সম্ভবত দর্শকরাও দেখবেন নিশ্চয়ই। অভূতপূর্ব সুন্দর। হ্যাঁ, আমরা যেটা জানি যে মুনিম ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে মার্কিন যুক্তরাষ্ট্রে ওই প্রফেশনে এখন কাজ করেন। প্রফেশনাল জায়গাতে যদি আমরা নাও যাই, আমরা জানি যে এটা আপনি শখের জায়গা থেকে করেন, এবং আপনার আরেকটা শখ যেটা আছে অ্যামেচার রেডিও। এই প্রথমে এটা যদি আমাদেরকে একটু মানে একটু বোঝান যে অ্যামেচার রেডিও বলতে কি বোঝায়, এই জায়গাটা বলেন, তারপরে আমরা। আসলে আমার মানে লাইফের শখই ছিল অ্যামেচার রেডিও। এই করোনার পরে আমার যখন আর্থের নেচার চেঞ্জ হয় তো আমিও চেঞ্জ হয়ে যাই আর কি। সো অ্যামেচার রেডিও হচ্ছে আমরা রেডিও ট্রান্সমিট করতে পারি। আমরা রেডিওতে মানে আমি ইন্টারনেটের আগের যুগের কথা বলছি, আমি প্রথম রেডিও বানাই সেই 1973-74-এ। সো এটা আমাদের হবি, আমরা রেডিওতে ট্রান্সমিট করে কথা বলি এবং ওই যে এক্সপেরিমেন্ট করি, ওই এক্সপেরিমেন্টগুলোই হচ্ছে আমাদের শখ, যে রেডিও ওয়েভ কিভাবে যাবে, কিংবা আমি একটা রেডিও বানাবো, কিংবা অ্যান্টেনা কীভাবে ডিজাইন করবে, এগুলো শখ। তো বাংলাদেশে এখন আমরা অনেক অনেক বছরের একটা আন্দোলন করার পরে বাংলাদেশে এটা ওপেন করছে, আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়। আমার মতো এরকম প্রায় 700-800 এখন বাংলাদেশে অ্যামেচার রেডিওর। এটা লাইসেন্সের তো একটা কোড নাম্বার থাকে বা কাউকে পরিচিতি নাম্বার থাকে, একটা কোডিং এর লাইসেন্স হচ্ছে যখন লাইসেন্সিংটা দেওয়া হয় এটা ইন্টারন্যাশনাল আইটিইউ গাইডলাইন ফলো করে দেওয়া হয়। যেমন বাংলাদেশ হচ্ছে S21 বাংলাদেশ, আর আমি আমার কল সাইন হচ্ছে S21R, আমি রানা S21R। সো আমি যখন রেডিওতে S21R বলি তখন হোল বিশ্বই আমাকে চিনে যায়, কিংবা আমরা হয়তো অ্যাস্ট্রোনটের সাথেও যদি কমিউনিকেট করি সেও জানে যে আমি বাংলাদেশের কোনখান থেকে কিভাবে কথা বলছি। ইটস ইউনিক একটা জিনিস। যুক্তরাষ্ট্র কি আপনার এরকম হ্যাঁ কোনো পরিচিতি কোড? আমেরিকাতেও আমার কল সাইন আছে কিলো ফক্স 5 ইন্ডিয়া ভিক্টর লিমা। এটা ইনফ্যাক্ট আমার বাংলাদেশ ট্রিপটা আসলে এই অ্যামেচার রেডিওর একটা আইওটা হয়, আইল্যান্ড অন দি এয়ার। সো আমার পুরো ট্রিপটা আসলে ওই উদ্দেশ্যে আসে। আমরা বঙ্গোপসাগরের একটা দ্বীপ থেকে কয়েকজন অ্যামেচার রেডিও হবিস্ট বাংলাদেশে, আমরা সবাই ওখানে গিয়ে রেডিও ট্রান্সমিট করি এবং ওখানে আমরা অ্যান্টেনা উঠাই, কাজ করি, এবং বেশ কয়েক হাজার সারা বিশ্বে রেডিওতে আমরা কন্ট্যাক্ট করতে পারছি। 7 দিনের একটা ইভেন্ট ছিল। সো একদম কেউ নেই ওই দ্বীপে, এটা তারুয়া দ্বীপ। দারুণ। এইখানে আরেকটা বিষয় জানতে চাই, 1997 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেখানেও আপনি অ্যামেচার রেডিও দিয়ে যোগাযোগ স্থাপনের একটা চেষ্টা করেছিলেন। আপনার সাথে আপনার টিমও ছিল সম্ভবত। ওই সময় যেহেতু ইন্টারনেট ছিল না, পুরো দেশকে সতর্ক করা বা যেই জোনটাতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল তাদের সতর্ক করা, সেই জায়গাগুলো তখন কিভাবে মোকাবিলা করেছিলেন? ওইটা আমাদের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট ছিল। সো আমরা অনেকগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশন প্লাস ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরো, এদের মাঝখানে আমরা একটা কমিউনিকেশন দিই। এটা আমরা ভলান্টিয়ারলি চলে যাই সো রেডিও নিয়ে, এবং আমাদের
আমাদের ইন্টারনাল উদ্দেশ্য ছিল আসলে সাইক্লোনের 10 নম্বর সিগন্যাল দিলে আই পয়েন্টে কি হয় ওটা ক্যাপচার করা, ওটা ক্যাপচার করে ওটার মধ্যে থেকে এক্সপেরিয়েন্স করে ওখান থেকে রেডিও ট্রান্সমিট করা। খুব বিপজ্জনকও ছিল ওটা আসলে দ্যাটস দ্য ফান। যেমন আমেরিকা যখন আমি টর্নেডো চেজ করি, যেমন সো করেছেন, সো ওই রেডিও ইকুইপমেন্ট এবং গাড়ি নিয়ে ওইভাবে মানে চেজিং একটা বলা যায়, সো দ্যাটস দ্য ফান। এবং আমাকে ইনফ্যাক্ট সবথেকে চ্যালেঞ্জিং কোম্পানি এখন গাড়িও রেন্ট দেয় না, তাই কি হোল ওয়ার্ল্ডে আমি ব্লক, তাই না, ওরা জানে যে এরকম আর কি। সো রেডিওতে কমিউনিকেট করা, আপনারা যেমন ট্রান্সমিট করছেন তো আমরা ওরকম ট্রান্সমিট করতে আমাদের লাইসেন্সে সব ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমরা আরো কথা বলবো আপনার সাথে মুনিম রানা ভাই, বিশেষ করে আপনি যেটা বললেন হোল ওয়ার্ল্ড আই এম ব্লক, এইটা আমার কাছে মনে হয়েছে যে কিভাবে ওরা জানলো আপনি মানে আন্ডারগ্রাউন্ডে কোন কোন জায়গা পর্যন্ত কি করেন, আমরা এটা নিয়ে কথা বলবো। আমরা তার আগে সকালে বাংলাদেশে আবারও একটা বিরতি থেকে ফিরতে চাই। চমৎকার আলোচনার সাথে থাকতে আর একটু অপেক্ষা করতে হবে, ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। বিরতির পরে আবারও আমন্ত্রণ, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম। আছি আমি মিমি, আছেন ইমদাদ এবং আছেন আমাদের সাথে একজন অতিথি। যেমনটা তার সাথে আলোচনা হচ্ছিল, তার কাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম ইমদাদ, এবং খুবই দারুণ কিছু অভিজ্ঞতা এবং এক্সাইটমেন্ট নিয়ে কোন জায়গাতে কি হয় না, এটা আকাজ আছে, কাজ আর আকাজ। আমি যে মানে জীবন ধারণের জন্য যেটা করি আমার মনে হয় ওইটা হচ্ছে না, আমরা তো ওইটা কাজ, এছাড়া এটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ। হ্যাঁ, রেস্ট হচ্ছে আমি 90% আমার লাইফ হচ্ছে আকাজ। আসলে আকাজ নিয়ে যদি বলি, আপনি যেটা বললেন যে আপনি যে কোনো জায়গায় ডিজাস্টার হলে আপনি ওইখানে কেন্দ্রবিন্দুতে থেকে রেডিও ট্রান্সমিশনের ওই অংশটা চালাতেছেন, এবং এই কারণে আমেরিকাতে আপনাকে সবাই ব্লক করে দিয়েছে, কেউ হার্টস কিংবা কেউ আপনাকে গাড়ি দেয় না। মানে ওরা জানলো কি করে, কিংবা আসলেই কি আপনি এটা মিন করলেন কিনা? এটা হ্যাঁ, ও মানে হার্টস কোম্পানি আমাকে গাড়ি দেন, আমার লাইসেন্স দিলেই বলে সরি তুমি, হ্যাঁ আমি জানতাম না, অনেক পরে আবিষ্কার করছি দেখে আমি হোল ওয়ার্ল্ডে আমাকে ব্লক করে রাখা আছে। তো আসলে ওই গাড়ি রেন্ট করে আমি ওই চেজিং এ যেতাম, টর্নেডো চেজ অর সামথিং এলসে। তো সামহাউ ওরা দেখছে যে আমি ডেঞ্জারাস। মানে যেই জায়গাটা মিমি বললো আর কি, 1997 সালে যখন চট্টগ্রামে বড় ঘূর্ণিঝড় হয়, ওইখানেও আপনি সেন্ট্রালে ছিলেন এবং আপনি তখন বিটিভি থেকে শুরু করে অন্যান্য সবাইকে আপনি এই তথ্যগুলো দিয়েছেন। খুব অল্প করে যদি আমরা অ্যামেচার রেডিও, তখন আমরা 7-8 জনের একটা টিম ছিল আমাদের, যাদের লাইসেন্স ছিল। তো ওই 97 ঠিক যখন 8 নম্বর সিগন্যাল আসলো এবং 10-এর দিকে যাচ্ছে, তো উই ডিসাইডেড যে আমরা হেল্প করবো এবং আমরা যাব। তো আমরা রেড ক্রিসেন্ট, কেয়ার, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা সবার সাথে একটু কোঅর্ডিনেট করে, এবং এটা ঘটনাটা জাস্ট 1-2 ঘন্টার মধ্যে ঘটে গেছে, যে 8 নম্বর থেকে 10 নম্বরে যাচ্ছে এরকম 2 ঘন্টার মধ্যে। দেন আমাদের যা যা ইকুইপমেন্ট আছে আমরা সব রেডিও নিয়ে ওই যার গাড়ির মধ্যে অ্যান্টেনা উঠায় গাড়ির থেকে আমরা রওনা দিই। সো আমরা আস্তে এই গাড়িগুলো কি নরমাল গাড়ি থাকে? হ্যাঁ, নরমাল গাড়ির মধ্যে আমরা লাগিয়ে। গাড়ির ভিতরে থাকে নাকি উপরে আলাদাভাবে? না, অ্যান্টেনাগুলো তো উপরে থাকে, ভিতরে আমাদের রেডিও থাকে। সো উই হ্যাভ এভরিথিং। মানে এই লাইসেন্সে আমাদের মজার জিনিস হচ্ছে উই ক্যান কভার এভরিথিং। আমরা ম্যান প্যাক ঘাড়ে নিয়েও যেতে পারি, পকেটে নিয়েও যেতে পারি, গাড়িতে লাগাতে পারি। উই হ্যাভ ইটস এ হিউজ, ইটস এ ওয়ার্ল্ড। নিজেকে সুপারম্যান মনে হয় না তখন? না, আমরা তো হেল্পটা হচ্ছে হবির, যেহেতু আমরা কমিউনিকেট করতে পারি, দ্যাটস হাউ উই হেল্প। বাট মেইনটা হচ্ছে আমাদের হবিটাই আমরা এনজয় করি, হবি। মানে এইখানে কমিউনিকেশনটা কিভাবে করলেন? আমরা জানি তখন তো টিএনটি ছিল না, ইন্টারনেট তো বহুত পরে আসলো, কিংবা ওই মানে সময়। সো আমরা যে এক গাড়ি থেকে যাচ্ছি, সো আমরা তো আমরা মোবাইল, আর ঢাকাতে আরো কয়েকজন ছিল, সিয়ারা 21 ট্যাঙ্গো, সিয়ারা 21 সিয়ারা 21 আলফা, সিয়ারা 21 ব্রাভো, এরকম আমরা কল সাইনে চিনি। আমরা আসলে নামে, যেমন আমাকে বলে রোমিও ভাই, কিন্তু আমি S21 আর, সো আর এর রোমিও, S21 বাংলাদেশ, সো এরকম আর কি। সো ও আমরা গাড়ি থেকে ওদের সাথে ঢাকায় কমিউনিকেট করছি, তো ঢাকা থেকে ওরা ফোনে এবং অন্যান্য মাধ্যমে গুলো দিচ্ছে। সো আবার ও রেডিও ওয়েভও কনস্ট্রেইন আছে, যেমন ঢাকা টু চিটাং একটা ওয়েব আমরা HF-এ করি, HF ওয়েভলেন্থে আয়নোস্ফিয়ারে রিফ্লেক্ট করে আবার আসে। তো যখন রাত হয়ে যায় আয়নোস্ফিয়ার নিচে নেমে আসে, উপরে চলে যায়। সো তখন ওই ডিস্টেন্সটা কভার করা যায় না। তখন আমরা যেমন আমি
কথা বলছি মালয়েশিয়ার সাথে কিংবা অস্ট্রেলিয়ার সাথে, ওরা আবার ঢাকাতে পাঠাচ্ছে, ঢাকা থেকে রিলে হচ্ছে। সো উই কুড কমিউনিকেট সামহাউ হোল টাইম, যে কোনো ফ্রিকোয়েন্সি দিয়ে যায়, এগুলাই আমাদের এক্সপিরিয়েন্স। সো ঢাকার সাথে কমিউনিকেট হ্যাঁ ছিল না। আপনার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান থেকে, সেখান থেকে যেহেতু আপনি বিজ্ঞানেরই ছাত্র, তরুণদেরকে কিভাবে আসলে বিজ্ঞান মনস্ক করা যায় বা বিজ্ঞানের প্রতি একটু ঝোঁকটা বাড়ানো যায়, আপনার মত করে যদি বলতেন। তরুণ ছোট হ্যাঁ অবশ্যই, হ্যাঁ একটু একটা হচ্ছে যে যেমন আমি ড্রিভেন বাই সায়েন্স এনথুজিয়াস্ট, কিন্তু আর এখানে আমি একটু এটা নেগেটিভ হয়তো হয়ে যাবে, দেখা যাচ্ছে যে মানে অনেক কিছুই মানি ড্রিভেন হয়ে যাচ্ছে সোসাইটিতে। সো কোনো কিছু করতে গেলে এটা দিয়ে কি পাবো, সো আমার আসলে আমাদের সময় এটা দিয়ে পাওয়ার না, আমরা যে এনজয় করছি এবং এটা দিয়ে যে অন্য কিছু সাইড হিসাবে ফ্লারিশ করছে, সেটা আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে। আর একটা সূর্যের যেই ছবিটা আসলে আমি যে বলবো যে ডাটা, সো ওইটা যেমন আমি একটা ইউনিভার্সিটিতে সাথে এখানে কথা বলছি, তো আমি তো একভাবে একটা প্রসেস করে ওই ছবিটা পাইছি, কিন্তু এই ডাটাটা আমি কপিরাইট রাখছি না, সো ডোনেট করে দিচ্ছি। সো আর কিছু ট্রেনিং দিয়ে আমাদের বাংলাদেশের কোন ইউনিভার্সিটি, বাংলাদেশে একটা বড় ইউনিভার্সিটিতে আমি দিয়ে যাচ্ছি। সো ওখানে কিছু ছেলে পেলে এটা শিখবে এবং ওরা প্রসেস করবে, উই ডোন্ট নো। এবং বলছি যে 11 বছরের পিকে আমি একটা অনেক ডাটা পাইছি, আবার নেক্সট পিক কবে আসবে এবং এই ডেটাগুলো থাকবে কিনা উই ডোন্ট নো, মেবি সামথিং নিউ ওখানে আছে, আমি জানি না। এবং ওই পরবর্তী 11 বছরের জন্য এই প্রজন্মকে তৈরি করে যাচ্ছেন এক অর্থে। তার ঠিক অতখানি বলা ঠিক হবে না, হ্যাঁ এটা একটা যে কেউ যদি এটার মধ্যে ঢুকে, আমি চাই কারো নেশা হোক, নেশা না হলে, এনথুসিয়াস না হলে এটা জাস্ট পড়ালেখার মধ্যে বা সাবজেক্ট হিসাবে আসলে হবে না। বাট আমি যে ইউনিভার্সিটিতে দিয়ে যাচ্ছি, দে মাইট ডিসকভার সামথিং অন দ্যাট ডেটা, দ্যাটস আমার একটা ড্রিম, যে ওটা যদি কিছু একটা পায়। আমরা একেবারে সেটাই প্রত্যাশা করি। এবং মুনিম রানা ভাই, আপনি যে অংশটা আপনি কাভার করেন নাই, আপনার পরিবারের যে কন্ট্রিবিউশন আছে আমাদের এই দেশে, আমাদের এই সমাজে, আপনি সচেতনভাবে বলেছেন দেখে আমরা ওটা আনি নাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চাই যে আপনার যে অগ্রযাত্রা এটা চলুক এবং যারা পেছনে আছে ওরা যেন আসলে আরো সামনে এগিয়ে যেতে পারে, আমরা সেই প্রত্যাশা করি। সকালে বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। যারা দেখলেন, আমরা চাই আপনাদের দিনটা অনেক সুন্দর হোক। সুন্দরের প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। শুভ সকাল সবাইকে, আবারও শুভ সকাল।